শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ এবং ভক্তবৃন্দ, বিশুদ্ধানন্দ মহারাজ তো আমার গুরু। আমি তার কাছ থেকে মন্ত্র দীক্ষা পেয়েছিলাম। এই সুযোগ আমার হয়েছিল এবং সেই কৃপাটি পেয়েছিলাম প্রেমেশানন্দ মহারাজের জন্যেই। উনি আমাকে চিঠি লিখে জানিয়েছিলেন, আমি তখন কলকাতাতে স্টুডেন্ট, আমরা 4 বন্ধু এর আগে গেছিলাম সারগাছি। সুতরাং প্রেমেশানন্দ মহারাজের সঙ্গে আলাপ হয়ে গেছিল, মাঝে মাঝে চিঠিও দিতাম। উনিও সুন্দর সুন্দর চিঠি লিখতেন। যারা আপনারা প্রেমেশানন্দ পত্র সংকলন পড়েছেন তারা দেখতে পাবেন যে ওর সব চিঠির মধ্যে কত আধ্যাত্মিক উন্মেষ থাকতো। তা সেরকম মাঝে মাঝে চিঠি কিছু পেতাম। হঠাৎ ওর কাছ থেকে কেন চিঠি পেলাম যে এই আশ্রমে বিশুদ্ধানন্দ মহারাজ ভাইস প্রেসিডেন্ট, উনি আসছেন, উনি মন্ত্র দীক্ষা দেবেন। আমার ইচ্ছা, তোমরা 4 বন্ধু এখানে এসেছিলে, এই সুযোগ একটা, এটা তো আমি নাও, আমার ইচ্ছা, এই বলে শুধু দিলেন। আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছিল, সুতরাং আমরা তখন ফ্রি ছিলাম। আমরা ভাবলাম চলো যাই, দীক্ষা নিয়ে নিই বলে আমরা গেলাম। সেখানে দীক্ষা তো হয়ে গেল। দীক্ষা হয়ে যাওয়ার পরেই তারপরে যেমন হয় যথারীতি আবার ফিরে এসে পড়াশোনা শেষ করে পরে জয়েন করলাম সারগাছিতেই করেছিলাম আমি। এবং সেখানে মহারাজের প্রায় 10 বছর সেবা করার সুযোগ পেয়েছিলাম। এই 10 বছর কাছে থাকার ফলে বুঝতেই পারছেন যে প্রেমেশানন্দ মহারাজ তিনিও তো মায়ের শিষ্য। এবং আপনারা যারা প্রেমেশানন্দ মহারাজের বই পড়েছেন বা সোনার মানুষ বই পড়েছেন বুঝতেই পারবেন মার সঙ্গে তার কিরকম একেবারে ঠিক মা ছেলে যেরকম সম্পর্ক হয় এই রকমই ছিল। সুতরাং মাও কেউ গেলেই সে অট্ট থেকে বা ওই পূর্ববঙ্গ থেকে জিজ্ঞেস করতেন আমার ইন্দ্রদয়াল কেমন আছে। কারণ উনি যদি যাকেই বলবেন দীক্ষার জন্য, তাকে সঙ্গে সঙ্গে উনি মা কাউকে জিজ্ঞেস করতেন না, না করেই মায়ের সম্ভবত শেষ দীক্ষা নিয়েছিলেন অন্তত সন্ন্যাসীদের ভেতরে আদিনাথানন্দ কালী প্রসন্ন মহারাজ। তিনি তখন ক্লাস 7-8 এর বয়স স্টুডেন্ট। সেই সময় তিনি আর একজন দাদা দুজন মিলে সাধনানন্দ মহারাজ, এই দুজন মিলে গেছেন জয়রামবাটিতে কারোর কাছ থেকে শুনে টুনে। তা উনি একটু বড় সাধারণত, আর ইনি ওর সহকারী হিসেবে গেছেন দাদার সঙ্গে আর কি, পাড়ার দাদা। তা গিয়ে ওখানে গেছেন, তখন মা শরীর অসুস্থ ছিল। আর সাধুরা ভাগিয়ে দিয়েছে, বলে হবে যাবে না, যাও, এখন মা অসুস্থ, চলে যাও। তারা তো কি করবে, হতাশ হয়ে যাচ্ছে। তা এমন সময় কেউ ওরা বলেছে যে আমরা ইন্দ্রদয়াল ভট্টাচার্যের কাছে থেকে এসেছি। তা বলতেই তখন মাকে যেই বলেছে, মা বললে যে আরে ডাকো 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 ডাকো, এবং মা অসুস্থ অবস্থাতেই তাকে দীক্ষা দিয়েছিলেন। সুতরাং সে বুঝতেই পারছেন যে প্রেমেশানন্দ মহারাজ, বিশুদ্ধানন্দ মহারাজ, মা, এই সব মিলিয়ে একটা পরিবেশের মধ্যেই আমি প্রায় 10টা বছর ছিলাম মহারাজের সঙ্গে। যখন ছিলাম বিশুদ্ধানন্দ মহারাজের প্রথম যে ঘটনাটা যে ওর মুখে শুনেছিলাম, উনি বলছেন আমি কলকাতায় পড়ি, শুনলাম তখন ইংলিশ কালচার ইন্ডিয়াতে এসে গেছে, বিশেষত কলকাতার লোকরা সবই ফর্মালিটিস মেনে চলতো। তো বলেন যে যখন দিল যে ম্যাকমুলানের বই পড়ে যখন জানতে পারলেন এবং রামলালদার কাছে শুনলেন যে ঠাকুরের সহধর্মিণী মা শারদা এখনো জীবিত আছেন এবং তিনি জয়রামবাটিতে আছেন, শুনে ওর একটা যেন একটা শিহরণের মতো হলো। এখনো সালে এই পরমহংস দেবের স্ত্রী, তিনি কি রকম দেখতে হবে, যে এই পরমহংসের যিনি সহধর্মিণী সে কে, কি রকম দেখতে হবে। একটা তখন মানে ব্যাকুলতা এসে গেল। ছুটে গেলাম, বললাম যে তখন আমি ঠিক করলাম যে যেভাবে ওখানে গিয়ে পৌঁছাবো,
3 দিন লেগেছিল, পায়ে হেঁটে যেতে হয়েছিল। এবার গিয়ে পৌঁছালাম। পৌঁছানোর পর তারপর আমরা তো কলকাতা থেকে গেছি, একজন ভদ্র মহিলা, তো তার সঙ্গে দেখা করব, তা কিভাবে কার সঙ্গে কে ইন্ট্রোডিউস করে দেবে আমাকে তার সঙ্গে, এরকম আমি থতমত খাচ্ছি কাকে গিয়ে অ্যাপ্রোচ করব ফার্স্ট। তারপরে আবেগও আছে, আবার ফর্মালিটিসও আছে এই মাঝখানে পড়ে। তারপরে হঠাৎ দেখছি কি আমাকে এমন এক জায়গায় আমি জিজ্ঞেস করতে করতে ফট করে ঢুকেছি, সেখান থেকে তখন মা বসে তরকারি কাটছে। তা আমি তো ঢুকেছি, ঢুকেই দেখি এরম মহিলা, বুঝতে পেরেছি তখন এই আমি মাকে প্রণাম করলাম। প্রণাম করতেই উনি বললেন যে, বাবা ভালো আছো তো? বললেন যে, কোনো কিছু নাম জিজ্ঞেস করো নাই, কে কি কোথা থেকে এসেছো কি চাও, কিছুই নয়, একেবারে বললেন বাবা ভালো আছো তো। যেই শুনলাম আমি একবারে হৃদয়টা জুড়িয়ে গেল। এত পরিশ্রম, এত রাস্তা, অ্যাংজাইটি সব মুছে গেল। এই বাবা ভালো আছো তো, এই মার এই একটাই জিনিস, বাবা ভালো আছো তো, এই মন্ত্রেই মা এই গোটা জগৎটাকে জয় করে নিয়েছিলেন। আজকে আমি মায়ের সম্বন্ধে বলবো বলে ঠিক তৈরি নেই, আমি এই এখানকারই কথা বলি। আজকে আমি এই যে পরিবেশে এখানে যে হলে বসে বলছি, আমার আপনারাও সুযোগ পেয়েছেন, প্রায় মোর দ্যান বোধহয় 300 এরকম লোক যেখানে অ্যাকোমোডেশন হয়, একটা এয়ার কন্ডিশন রুম, এটা কল্পনাই করা যায় না। কয়েক বছর আগে আমি যখন যেদিন এখানে টেক ওভার হয়েছিল, টেক ওভারের কথা যখন আসলোই, তখন দুজনকে আমাদের যখনই এইখানে কথামৃত ভবন বা শ্যামপুকুরে যখনই আমরা স্মরণ করি, এই দুই স্থানের জন্য আমরা দুজন মহাপ্রাণ ব্যক্তির কাছে অশেষ 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 কৃতজ্ঞ। এক হলেন গৌতম গুপ্ত, আর এক হলো দীপক গুপ্ত। গৌতম গুপ্ত দুই ভাই, দুজনাই বিবাহ করেননি এবং দুজনেরই এক মন এক প্রাণ তাদের ঠাকুর এবং ঠাকুরের ভাব প্রচার। গৌতম সে নিল শ্যামপুকুরের দায়িত্ব, আর দীপক সে নিল এই কথামৃতের দায়িত্ব। উনি, দীপক বাবু যেহেতু পড়াশোনা জানা একটু বেশি, সুতরাং তার আর দাদা তো ঠিক রাম ভাই রাম লক্ষণের মতনই দুজনা ছিল সম্পর্ক। ও যা এ যা বলবে ও তাই করবে, সোজা কথা, এবং ও যেরকমটা বলবে এও সেটাই শুনে নেবে, এরকম একটা সম্পর্ক ছিল। সুতরাং গৌতম, উনি প্রভানন্দ মহাদের সঙ্গে সম্পর্ক হয়ে যায়। প্রভানন্দ স্বামী তোমরা অনেকেরই জানো, যে যারা, যে উনি রিসার্চ করছিলেন শ্রীরামকৃষ্ণ অন্তলীলা, যদি পড়েন সেইটাতেই বোঝা যাবে কত দূর রিসার্চ করেছেন ঠাকুরের সম্বন্ধে। তা উনি যখন সেই রিসার্চ করতে করতে শ্যামপুকুরে দেখলেন ওটা একটা স্মরণ সংঘ হয়েছিল, ভক্তরা চালাচ্ছে, কিন্তু ওটাকে স্ট্রিম লাইনে ফেলতে হলে আস্তে আস্তে যাতে ওটা রামকৃষ্ণ সঙ্গের ভাবধারাতে এবং সঙ্গের মানে তত্ত্বাবধানে আসে, তার চেষ্টা করছিলেন। সেই জন্য তিনি গৌতমকে সাহায্য নিতে লাগলেন এবং দীপক বাবু ওকে সাহায্য করলেন। আর দীপক বাবুর সঙ্গেও প্রভানন্দজি তিনি লাগলেন যে কি করে কথামৃত, প্রথম কথামৃতটা ম্যানাস্ক্রিপ্টটা, কারণ কথামৃতর যে মাস্টারমশাই নোট নিয়ে নিয়ে যে রূপটি আমরা দেখছি, এটি তো কথামৃতের রূপ ছিল না, কারণ মাস্টারমশাই শুধু নোট রাখতেন, পয়েন্টস লিখে রাখতেন, সেই পয়েন্টসটি তিনি ধ্যান করতেন। ধ্যান করে কখনো সখনো 3 দিন 4 দিন ধ্যান করেছেন, কয়েকদিন বলেছেন। আমি হয়তো মানে 4-5 দিন ধরে একই পিকচার, ওই নোটটাকে ধ্যান করছি, যতক্ষণ না আমার চোখের সামনে সব ছবির মতন আজকে আমি যেমন আর আপনারা যেমন বসে আছি এইরকম ভাবে ওর এই চোখে না আসতো, আমি ততক্ষণ লিখতাম না। যখন এটা, অর্থাৎ এটা মানে মানসা, মধ্যভাবা মানসা জাতা, গীতাতে বলা আছে যে এটা মানুষ জাত, অর্থাৎ তার মেন্টাল লেভেলটাকে তিনি তখন এই স্থূল থেকে সূক্ষ্ম জগতে নিয়ে যেতেন, সূক্ষ্ম মনোময় জগতে গিয়ে
সেখানে কসমিক লেভেলে এক হয়ে যেতেন এবং ঠাকুরের ঘরে পৌঁছে যেতেন এবং সেখানে ঠাকুর উনি কথাবার্তা যেন কানে শুনছেন, এইভাবে উনি সব লিখেছিলেন। সুতরাং মাস্টারমশাই সেই ডায়েরিটি প্রভানন্দ মহাদেব খুব কৌতূহল যে কি জিনিস থেকে কি জিনিসটা হয়েছে ওইটা দেখবো। তা সেই জন্য উনি খুব ওকে ধরে 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 লেগে উনিও সহজে দিতে চাচ্ছেন না, হাত ছাড়া করতে চাচ্ছেন না। কিন্তু শেষকালে যখন বুঝলেন যে আমার শরীর গেলে এরপর এই জিনিস কোথায় চলে যাবে, কি হবে না হবে, হারিয়ে যাবে, ফেলে দেবে, বিক্রি করে দেবে, কি হবে, তখন উনি প্রভানন্দ স্বামী বললেন ঠিক আছে আমি বেলুড় মঠকে এটা দান করব। তার বেলুড় মঠ সেটি পেয়েছে, পাওয়ার পরে তারই অবলম্বনে ওই অন্তলীলা উনি প্রভানন্দ মহারাজ লিখেছিলেন। এখন এই তো হয়ে গেল। আর এখানে আজকে আর দিবক বাবুর অবদানই এই এইটি অধিগ্রহণ হলো। এই কয়েক বছর আগে আমি যখন তখন জেনারেল সেক্রেটারি ছিলাম, সেই জন্য অধিগ্রহণের সময় আমি আসতে হয়েছিল ওই কথামিত ভবনের একতলায় বারান্দায়, যেটা টয়লেটের সামনে একটুখানি জায়গা, ওইটাই হলো আমাদের সভা, মানে টেকিং ওভার সেরিমনি। সেখানে 4-5টা চেয়ার আর মায়েরা কেউ কেউ ছিলেন, তারা সাহায্য করলেন। ওইখানে আমাদের টেকিং ওভার হলো, এই হলো, আমরা গ্রহণ করলাম। আর যেটা বৈঠকখানা ঘর ছিল, বৈঠকখানা ঘরটি আমরা পেলাম, কারণ এখানে তো ওরা মাস্টারমশাই থাকেন এবং তার লোকজন থাকে এবং ওদের সেবা যত্ন সব চলছে। আমরা সেই সব তো যেমন চলতেই হবে, সুতরাং সেগুলো যেমন চলছে চলছে, মাস্টারমশাই দীপক বাবুও রয়েছেন। আর ওইখানে একটা ঘর পেলাম, সেই ঘরে আমরা একটা কয়েকটা শুধু ঠাকুরের বই, ঠাকুর মা স্বামীজির বই বিক্রি করার জন্য একজন মহারাজ মাঝে মাঝে এসে থাকে, এই ঠিক হলো। তারপরে আমাদের এই সুকুমার মহারাজকে বললাম, তখন তিনি এসে কোথায় থাকবেন, কোথায় খেতে হবে, থাকতে হবে তো, তা সুতরাং তার জন্য স্বামীজির বাড়িতে আমরা বলে দিলাম যে তুমি স্বামীজির বাড়িতে থাকবে, ওখান থেকে এসে এখানে খাওয়া দাওয়া করবে। মায়ের কৃপা এবং ওর ভাগ্য। কদিন পরে শুনলাম যে এই পেছনে বাড়িটা এটা বিক্রি হচ্ছে এবং তারাই অফার করেছে এবং ওটা দীপক বাবু তার জন্য টাকাও রেখে দিয়েছিলেন, যে কিছু টাকা জমিয়ে রেখেছিলেন, সেই টাকাটা দিয়ে ওই বাড়িটা কিনে নেওয়া হলো। বাড়িটা কিনে নেওয়া হলে আমাদের একটা ফুট হলো হলো, ফুট হলো হতে তখন মহারাজ এসে থাকতে আরম্ভ করলেন। আমরা একটা ঘরে কখনো সখনো থাকতে লাগলাম, কেউ এসে দীক্ষাও দিতে আরম্ভ করলেন। এই করতে 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 আজ এই রূপ ধারণ করেছে। সুতরাং এইটা, তার সঙ্গে সঙ্গে একটা কথা মনে পড়ছে যে আমরা সাধারণত যেখানেই আমাদের আশ্রম হয়, সেই আশ্রমে আমরা সাধারণত ঠাকুর মা স্বামীজির ছবি রাখি। আর যে আশ্রমটার সঙ্গে কোনো ডাইরেক্ট ডিসাইপলস, বিশেষত সন্ন্যাসী ডাইরেক্ট ডিসাইপলস, কারণ যেমন ত্রিগুণাতীতানন্দ স্বামীর ওখানে তার ত্রিগুণানন্দ স্বামীর আছে, শিবানন্দ স্বামী আছে, রাজা মহাজের আছে, যার যার জন্মস্থান বা অ্যাসোসিয়েটেড আশ্রম, সেখানে তাদের ছবি থাকে। এই একটা জায়গা এবং তারা সবাই ত্যাগী, কিন্তু এই একটি কথামৃত ভবন একটি জায়গা যেখানে মাস্টারমশাইয়ের ছবি রয়েছে। এখানে মাস্টারমশাই তো সন্ন্যাসী ছিলেন না, কিন্তু মাস্টারমশাইকে আমরা সবাই সন্ন্যাসীর থেকেও অধিক ভাবতাম। সবাই, কারণ আগেও মেরেছেন, এখন কারণ আপনারা জানেন হয়তো যে বেলুড় মঠে একমাত্র গৃহস্থ ডাইরেক্ট ডিসাইপলসের মধ্যে মাস্টারমশাইয়ের তিথি পূজা পালন করা হয়। অনেকেরই রেলিক্স ওখানে রাখা আছে, কিন্তু মাস্টারমশাইয়ের তিথি পূজাটা পালন করা হয়। তা মাস্টারমশাই একটু অন্য টাইপের, অন্য টাইপের। আমি আজকে পড়ছিলাম, সেখানে একটা কথা ঠাকুর বলছেন, বলরাম বাবু এসে হাজির হয়েছে সকালবেলায় দক্ষিণেশ্বরে। বলরাম বাবুকে দেখে ঠাকুর বলছেন, আজ আমার খুব সৌভাগ্য, আজ আমার খুব সৌভাগ্য। কেন না, আজ আমি সকালবেলায় ভক্ত দর্শন করলাম। তা সুতরাং বুঝতেই পারছেন, আমিও ঠিক সেইটাই বলছি, এখানে আমাদেরও খুব সৌভাগ্য
যে একসঙ্গে এতজন ভক্তকে দর্শন করতে পারলাম। ভক্ত কি? একটা ঘটনা একটা জিনিস বলি। রবীন্দ্রনাথ 19 সম্ভবত শরীর যাবার ১ বছর আগে, ঠিক ১ বছর আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। সেখানে উনি বলছেন, আমরা সাধারণত যারা সমাজের সেবা করার প্রজেক্ট নিয়েছিলাম, আমরা সাধারণত প্রজেক্টের উপরে জোর দিয়েছি। আর স্বামী বিবেকানন্দ উনি প্রজেক্টের উপর জোর দেননি। উনি মানুষ তৈরির উপর জোর দিয়েছেন এবং আইডিয়াজ উপরে জোর দিয়েছেন। তার ফলে কারণ শেষের দিকে রবীন্দ্রনাথ বুঝতে পারছিলেন তার শান্তিনিকেতনের অবস্থা আস্তে আস্তে ডিক্লাইনিং, লোকরা সব তখন তিনি আর অ্যাক্টিভ নন, প্যাসিভ হয়ে গেছেন, তারা সব অ্যাম্বিশাস, নিজেদের নিজের কেরিয়ারের দিকে ঝোঁক, অর্থাৎ ইনস্টিটিউশনটা সেকেন্ডারি তাদের কাছে হয়ে গেছে, কিন্তু নিজেদের পার্সোনাল গ্ল্যামার জন্যই সবাই উদ্গ্রীব হয়ে গেছে। ইন কন্ট্রাস্ট উনি দেখলেন রামকৃষ্ণ মিশন কিছু ছিল না, ইনসিগনিফিক্যান্ট এক্সিস্টেন্স, ওটা আস্তে 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 বাড়তে বাড়তে কিরম বেড়ে যাচ্ছে। তা উনি বললেন, এবং যদি আপনারা হিস্টোরিক্যালি তাকিয়ে দেখেন দেখবেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতন শুরু করলেন, অরবিন্দ পন্ডিচেরিতে শুরু করলেন, এবং গান্ধী ওয়ার্ধাতে শুরু করলেন, কিন্তু প্রত্যেকটি ইনস্টিটিউশনই আস্তে আস্তে দেখা যাচ্ছে তাদের গ্রামার গুলো, তাদের পারপাস গুলো যেন স্লোলি ফেডিং হয়ে গেল। ইন কন্ট্রাস্ট স্বামীজি কিন্তু আইডিয়াস আর লোকের উপর উনি জোর দিয়েছেন। ম্যান মেকিং ইজ মাই মিশন। স্বামীজি পরে বরাবর বলে গেছেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। এবং ওই ম্যান মেকিং তারই আমরা ঠাকুরের যে ধরনের ম্যান মেকিং করেছেন, যে আমাদের ভক্ত তৈরি। বলরাম, যেমন বললাম যে বলরাম কি করছে, রাম দত্তকে ধরি। রাম দত্তকে প্রথম এলো ঠাকুরের কাছে ডাক্তার, যেমন সোশ্যালি লোক, কিন্তু যে কোনো কারণে যেমন হয় যখন মানুষ বিপদে পড়ে, কিছু বাড়ির ফ্যামিলি মিসআপ হলো, তখন ঠাকুরের কাছে এলো। ঠাকুর আস্তে আস্তে ও খুব হুঁশিয়ার খরচার ব্যাপারে, তাকে দিয়ে আস্তে আস্তে খরচ করাতে লাগলো, এবং খরচ করাতে করাতে ও ঘরে ভক্ত রাখতে আরম্ভ করলো, উৎসব করতে আরম্ভ করলো। এই ঠাকুর ওকে ট্রেনিং দিচ্ছে। বলরামের তো কথাই নেই। বলরামের বাড়িতে সবারই জন্য অবারিত দ্বার ছিল। যে কোনো সাধু, ভক্ত, যে কোনো লোক, যে কোনো সময় তার বাড়িতে গিয়ে আশ্রয় নিতে পারত। এই যে ঠাকুরের একটা সাম সর্ট অফ ট্রেনিং, এই এইটা একটা সাধনা। এই যে নিজের ফ্যামিলিকে আমি আমার স্বার্থকে ছেড়ে দিয়ে যে আরেকজনের সঙ্গে আমি সমভাবের অবশ্য হওয়া চাই, সমভাবে লোক এলে তাকে আমি আশ্রয় দেব, ব্যবস্থা করব, এই যে এক্সপ্যানশন অফ দি হার্ট, সেটাই হচ্ছে স্পিরিচুয়াল এক্সপ্যানশন। এটাই এই যুগের ঠাকুর, এটা সব ভক্তদের নিয়ে জোগাড় করে দিচ্ছেন এবং সবাইকে এক কাট্টা করছে। ঠাকুর বলছেন মাস্টারমশাইকে, দেখো রাখাল, বলরাম ওরা পুরীতে গেছে, তা তুমি যদি যাও তোমার কি আর আলাদা বাসা হবে, একসঙ্গেই থাকবে। একটা ঘটনা মনে করছে, রাশিয়া থেকে একজন ফিল্ম অ্যাক্ট্রেস, তিনি এসেছিলেন আমার কাছে দীক্ষা নিয়ে, দীক্ষা নেবেন লিখেছেন। আর একজন অ্যাক্টর ছিলেন, তিনিও রাশিয়ান, তিনি আগে নিয়েছিলেন, সারগাছিতে নিয়েছিলেন। তা তারই ইনফ্লুয়েন্সে ইনিও হয়েছে, ঠিক করেছেন দীক্ষা নেবেন। তা আমার যা প্রোগ্রামটা আগে থেকে ফিক্স থাকে, সুতরাং আমরা দেখিয়ে দিলাম বোধহয় ম্যাঙ্গালোর, ম্যাঙ্গালোরে এখন দীক্ষা হচ্ছে, ওর ডেটের সঙ্গে কোইনসাইড করলো, তো উনি সে ম্যাঙ্গালোরে গিয়ে দীক্ষা নেবেন, ঠিক হয়েছে। কিন্তু তিনি তো রাশিয়ান ভাষা ছাড়া জানেন না, আর আমি বড়জোর ইংরেজিও বলতে পারি। সুতরাং আমি তো একটা ব্যবস্থা করতে হলো যে ওই ভদ্রলোক তিনি সঙ্গে নিয়ে আসবেন, উনি ইংরেজি জানেন, তো উনি আমায় আমাকে হেল্প করবেন। আমি, কারণ দীক্ষার সময় তো তখন তার ওকে আলাদা করে বললাম যাবে না, সেজন্য আমি ২ দিন ধরে আগে ওকে ট্রেনিং দিলাম।
যা আমি দীক্ষাতে বলবো সেগুলো আমি ইংলিশে বলে যেতাম। আর উনি সেটা শুনে, শুনে ওকে রাশিয়ান অ্যাক্ট্রেসকে রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করতেন। ট্রান্সলেট করে এরকম হয়ে টয়ে যেমন দীক্ষার দিন সেদিন ওরা দুজনও থাকলো আর অন্যরা যেমন বসেন আমি ইংলিশেই বললাম এবং ওরা শুনলেন কিন্তু বুঝে গেলেন যে জিনিসটা কি বলছিস মোটামুটি বুঝে গেলেন। ওদের থাকার জায়গা কোথায় হবে? থাকার জায়গা হোটেল রাশিয়ান ফরেনার কোনো অশান্তি কি হয় না হয় সেজন্য এক ভক্ত তার বাড়ি ছিল আমাদের আশ্রমের পাশেই। তিনি করলেন কি তার এক আত্মীয় আছে একটু দূরে, নিজে তার বাড়িটা ছেড়ে দিল। বললেন তোমরা এই বাড়িটাতে থাকো, থেকে তোমরা ওখানে আর তোমাদের এই আশ্রমের কাছে হবে, আসা যাওয়া করতে পারবে, আশ্রমে তোমার দীক্ষা টিক্ষা যা সব এখানেই করবে। চলে গেল। ওরা দিন বা দূরে চলে গেল, নিজে কোনো আত্মীয়ের সঙ্গে একসঙ্গে থাকবে, চাবি ওদের দিয়ে চলে গেল। তারপর ওই ভদ্র মহিলা পরে আমাকে বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমরা বিদেশি, আমাদের কেউই কোনো পরিচয় জানে না, কিছু নয়, নিজের ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে চলে গেল। আমি বললাম দেখো এরা ঠাকুরের ভক্ত, তুমিও ঠাকুরের ভক্ত কিনা, সেই জন্য তোমাকে আপনার মনে করেছে, সবাই এক পরিবারের মতো। আমাদের ঠাকুরে এই রকমই। এই আরেক ভদ্রলোক স্কটল্যান্ডে ছিলেন, মিস্টার কর, তিনি তার বাড়িতে আমাকে ইনভাইট করেছেন স্কটল্যান্ডে, সেখানে দীক্ষা দেওয়া হবে ইত্যাদির জন্য। কিন্তু আমার যাওয়া মানে তো একটা ভীষণ ব্যাপার, কারণ সোজা না, একটু গৃহস্থ বাড়িতে রাখা খুব কঠিন। কোথাও আমার একটা স্পেশাল ব্যবস্থা, তার সঙ্গে আমার আবার দুজন সেবক থাকবে, তাদের ব্যবস্থা করতে হবে। সুতরাং তার বুঝতেই পারছেন একটা ফ্যামিলির তার যা অবস্থা হয়, সুতরাং সে সব নিজে ছেড়ে ছুড়ে দিয়ে ওই কোনো রকমে সোফায় শুয়ে টুয়ে তারা দিন কাটিয়ে দিল, আমাদের জন্য সব ছেড়ে দিল। ওখানে আরেকজনের দেখলাম, তিনি ওখানে ভালো ইঞ্জিনিয়ারিং কাজ করছেন, তার কোয়ার্টার্সে একটা গ্যারেজ থাকে, পারমিশন আছে গ্যারেজ, সেই গ্যারেজটা উনি কনভার্ট করেছেন, গাড়িটাকে বাইরে রাখেন, গ্যারেজটাকে হল বানিয়েছেন। কেন? তো ওখানে মাসে একদিন করে যারা সব আছেন ঠাকুরের সব কথা শুনবেন, দেশি বিদেশি সব এসে আসবে। এই হচ্ছে রামকৃষ্ণের যে ভাবে যে নতুন যে একটা জগৎ তৈরি হয়েছে, এরকম নতুন মানসিকতা তৈরি হয়ে গেছে ভক্তদের ভেতরে। কত ভক্ত, এই কদিন আগে আমাকে একজন মহিলা বললেন, এসে দীক্ষা নিয়েছে, বলে আমরা ৫-৬ জন মিলে ঠিক করেছি আমার বাড়িতে এই অমুক সপ্তাহে এ বাড়িতে অমুক দিন, ও বাড়িতে অমুক দিন আমরা মিট করব, কথামৃত টথামৃত পাঠ টাঠ করবো। এখন এই যে একটা ঠাকুর আসার পরে যে তিনি যেমন বললেন যে লেটকে বলছেন কথা তো কতজনের লিস্ট, লেটো বললো ৩১ জন, অর্থাৎ তিনি সবাইকে বলছেন আমি যাচ্ছি, তুমি ওকে খবর দাও, একে খবর দাও, ওকে নৌকো ভাড়া করে নিয়ে এসো, একে নিয়ে যাবে, অর্থাৎ একটা পরিবার তৈরি করে দিয়েছে এই রামকৃষ্ণ পরিবার। আমরা এই যে এই একটা নতুন কনসেপ্ট এসে গেছে এবং সেটার জন্য আমরা স্যাক্রিফাইসও করছি, হ্যাঁ স্যাক্রিফাইসও করছি, যে যার নিজের থেকে যতটুকু, এই যেমন ধরো নিতাই বাবু, এই যে ও ইচ্ছা ইচ্ছা করলেই তো টাকাটা নিজের ফ্যামিলিতে রাখতেই পারে, তার তো ছেলে পুলে আত্মীয় স্বজন সব আছে, সবাই মানুষ আগে নিজের স্বার্থটাই দেখে, কিন্তু তাকে তো যে কোনো হোক মানসিকতা এমন একটা এসেছে যে আমাকে সে দিতে বাধ্য। আমার একটা স্লোগান আছে, আমি বলি তোমরা শুনেছ, আমি আবার এটা বলবো, ঠাকুর হৃদে বললো না যে মামা তুমি সব একই কথা বারবার বলতে পারো, ঠাকুর বললেন আমার কথা আমি ১০০ বার বলবো, তোর কি রে শালা। তা আমিও তাই সে আমার কথা আমি ১০০ বার বলবো। আমি একটা কথা প্রায় বলি, সেটা হলো গিয়ে সারপ্লাস মানি, সারপ্লাস এনার্জি অ্যান্ড সারপ্লাস টাইম প্রত্যেকের থাকে, আমাদের প্রত্যেকের থাকে, প্রত্যেকটি মানুষ যে মানুষই সারপ্লাস টাইম থাকে, সারপ্লাস মানি থাকে, সারপ্লাস এনার্জি থাকে,
যদি তুমি সেটাকে সৎভাবে ব্যবহার না করো, তোমাকে ওটা অসৎভাবে ব্যবহার করিয়ে ছাড়বে। নেচার উইল ফোর্স ইউ টু স্পেন্ড ইট। হয় লসুট হবে, নয় তোমার হেলথ খারাপ হবে, ডাক্তারের কাছে খরচা করতে হবে, না উকিলের কাছে গিয়ে খরচা করতে হবে। আর যদি টাইম তুমি যদি সৎভাবে ব্যবহার না করো বা এনার্জি ঠিকভাবে সৎভাবে না করো, ড্রাগ অ্যাডিক্ট হবে, নয় কোনো অশুভ কোনো দিকের টেন্ডেন্সি এসে যাবে। সুতরাং তুমি আগে থেকে প্ল্যান করে ঠিক করে নাও যে আমার সারপ্লাস আমি জমতে দেবো না। সারপ্লাস জমাবার আগেই আমি ওটাকে কি ভালোভাবে খরচা করবো আগে প্ল্যান করে নেবো। ঠাকুর এসে একটা নতুন জগৎ এনে দিয়েছেন আমাদের। এই যে ঠাকুরের যখন কাশীপুরে, তখন তিনি তার কিরম সেবা আমরা নাক টেপো, ইয়ে করো, ও করো। ঠাকুর বলছেন, ওরে লেটো, তুই যে যা ধ্যান করছিস সেই ওদিকে ময়দা শাসছে। সে ওই হলো, তুমি গিয়ে ময়দা শেষে দিলেই তার সেবা হয়ে যাবে। ঠাকুর নিজেও করলেন, বললেন যে বলরামকে বললেন যে যে সে ভিক্ষে করে চাঁদা তুলে আমাকে খাওয়াবে, তুমি আমার খাওয়াটা নেবে। সুরেনকে বললেন, তুমি এরা ছাপোষা মানুষ, কোথায় টাকা জোগাড় করতে পারবে, তুমি বাড়ি ভাড়াটা দেবে। তো এইরকম মাস্টার জানেন ওর পয়সা নেই কিন্তু বুদ্ধি আছে, ওকে বললেন তুমি ডাক্তারের সঙ্গে কমিউনিকেট করবে, ওই ডাক্তারের খবর। অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ লেবার, ডিস্ট্রিবিউশন অফ সার্ভিস, এর ফলে আজ এই রামকৃষ্ণ সংঘ। আজ এই যে এখানে এতগুলি বাড়ি হয়েছে, সব বাড়িতে আমি দেখি অমুক অমুক, অমুকের বদান্যতায়, অমুকের ইয়েতে, অমুকের ইয়েতে সব লেখা রয়েছে। এছাড়া এরা যারা একটু বড় বেশি দান করেছেন তাদের নামগুলো ছাপানো হয়, কিন্তু মানে ছোট ছোট দান তো প্রত্যেকেই করছেন। এই কাল দুটো বাচ্চা তার মা দেয়ালো 5 টাকার কয়েন, 5 টাকার কয়েন দুটোকে খুদে খুদে তার হাত দিয়ে দেয়ালো। আমি বললাম, ও বাবা তুই সোনার টাকা দিলি আমাকে। বললাম, সে মজা পেলাম, আমিও মজা পেলাম। তা এই যে মা এই যে বাচ্চাকে দিয়ে দেয়াচ্ছে, খুব ভালো। এইগুলি আমি নিজে দেখেছি বেলুর মঠে। একটি বাচ্চা এই 5-6 বছর হবে, সে এসে প্রণাম করলো, তারপরে গেল গিয়ে দাদুকে ধরে নিয়ে এলো। দাদু বোধহয় আসতে চাচ্ছিল না, ও গিয়ে দাদুটাকে হাত ধরে টেনে নিয়ে এলো। নিয়ে এসে এরকম করে ধরে হাতটা ধরে পায়ের এখানটাতে লাগালো, এখানটাতে লাগালো, সে চেপে ধরে ধরে লাগিয়ে দিয়ে আবার দাদুকে বলছে পকেট থেকে পয়সা বের করো। হ্যাঁ, পয়সা বের করো। পয়সা বের করালো, ওখানে দেয়ালো, দেয়া দিয়ে যাওয়ার সময় আমাকে টা করে চলে গেল। এই যে তার মা বাবার শিক্ষা, যদি মা বাবা এরকম শিক্ষা না দেয়। বেলুর মঠে একজন বাচ্চা, আমি এই ঘটনাটা অনেক জায়গায় বলেছি, যে বাচ্চা সে 2 বছরও হয়নি বোধহয়, এরকম সেটাকে মা চাচ্ছে যে বাচ্চাটা আমার প্রণাম করুক, তার ঘাট ধরে ওটাকে উল্টে দিল, এরকম করে উপর করে দিল। তা বাচ্চাটা খানিকটা ওরকম থেকে ফট করে চিত হয়ে গেল, হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়লো। বাচ্চা বাচ্চা, তা মা আবার টেনে উল্টে দিল। তা উল্টে দেওয়ার পরে তখন বাচ্চাটা ছ্যাট করে স্প্রিং এর মতন উঠে পড়লো, উঠে বসে ধ্যানের পদে বসে পড়লো। ধ্যানের পদে আমি এখন ধ্যান করব। কেন? ওর বাড়িতে দেখে মা বাবা ধ্যান করে, সে দেখে বলে ওই সংস্কার ওর ভেতর ঢুকে গেছে। সুতরাং আমাদের এই যে যারা এখানে মা বাবা সবাই রয়েছে, আমাদের কর্তব্য হচ্ছে দেখা আমার ফিউচার জেনারেশন, নেক্সট জেনারেশন যারা আসে, তারা যেন ঠিক ঠিক ভাবে গড়ে ওঠে। ভগবানের কি বলবো তোমাদের, যে এই প্রার্থনা করি, আর কি করব, যে টাইম হয়ে এসছে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সবাই আশীর্বাদ করুক, তোমরা সবাই ঠিক ঠিক ঠাকুরের ভক্ত হয়ে উঠো। আমরা সকলে মিলে এই যে আশীর্বাদ মানে কি নিলাম, 126 বছরের রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনে গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে অথার্বিত ভবনের অমৃতময়। এরপর আপনারা যারা এখানে বসে আছেন, অনুগ্রহ করে আপনারা এখানেই বসবেন। মহারাজ
কিন্তু মহারাজের প্রণাম হবে নিচে। আপনারা অনুগ্রহ করে চলুন আগে আসুন আমরা সকলে মিলে উঠে দাঁড়িয়ে মহারাজের শ্রীচরণে আমাদের ভূলুণ্ঠিত প্রণাম অর্পণ করি। আর মহারাজ বলেছেন সারপ্লাস টাইম, সারপ্লাস মানি, সারপ্লাস এনার্জি, মানে একটু অংশ আমরা দিতে পারলে ধন্য হয়ে যাবে। সকলে মিলে মহারাজের চরণে আবার প্রণাম নিবেদন